স্বাধীনতা জাতীয় দিবস আজ স্মৃতিসৌধের রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান। জাতীয় স্মৃতিসৌধের সর্বস্তরের মানুষের ঢল গোটা জাতির শ্রদ্ধা জানাচ্ছে তার শ্রেষ্ঠ সন্তানদের নতুন বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয়। ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন জানান প্রধান উপদেষ্টা। পলাতক শক্তির ষড়যন্ত্র ব্যর্থ করে দেওয়ার আহ্বান। লালমনিরহাটে বেড়েছে হত্যা, ধর্ষণ ও সহিংসতার ঘটনা। চলতি মাসে 5 থানায় 167টি মামলা। আইন শৃঙ্খলা উন্নতি ও সামাজিক আন্দোলনের দাবি। শরীয়তপুর শহরে সড়ক দখল করে অবৈধ স্থাপনা, লেগে আছে যানজট আর প্রায় সময় ঘটছে দুর্ঘটনা। বাসিন্দাদের চরম দুর্ভোগ। ঐতিহ্যবাহী ঢাকায় মসলিন তৈরি হচ্ছে নারায়ণগঞ্জে। ঈদ ঘিরে ব্যস্ত কারিগররা, আবারও বিশ্ব মাতানোর প্রত্যাশা। এবং 17 বছরের পদার্পণ দেশ টিভির সত্য বস্তুনিষ্ঠ সংবাদের অন্যতম গণমাধ্যম নতুন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখার প্রত্যয়। মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। দেখছিলেন শিরোনাম। সংবাদ সকালের সঙ্গে আছে আমি জেসিকা বেদিন। এবারে বিস্তারিত সংবাদ। আজ মহান স্বাধীনতা দিবস। 1971 সালের 25 মার্চ কাল রাত্রির পর 26 মার্চ আসে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা। 55তম স্বাধীনতা দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা ভরে স্মরণ করছে গোটা জাতি। দিনের শুরুতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। এরপর সবার শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেয়া হয় স্মৃতিসৌধ। সকাল থেকে ফুলে ফুলে ছেয়ে গেছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে নির্মিত জাতীয় স্মৃতিসৌধ। সারা দেশে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে এই মহান দিনটি। মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, উপদেষ্টা মণ্ডলীর সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী সহ সর্বস্তরের মানুষ। বিস্তারিত জানাতে জাতীয় স্মৃতিসৌধ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাদাত নিশাদ। নিশাদ, মহান স্বাধীনতা দিবসকে ঘিরে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল কেমন নেমেছে? তাদের মধ্যে উচ্ছ্বাস, উদ্দীপনা আপনি কেমন দেখছেন? জি, ধন্যবাদ আপনাকে। আজকে স্বাধীনতার 54 বছর পার হয়ে 55 বছরে পদার্পণ করেছে এবং আপনি জানেন যে যখন 1971 সালের 25শে মার্চ কালোরাত্রি নির্বিচারে বাঙালি জাতির উপর হত্যাযজ্ঞ চালানো হয়, ঠিক তারপরে কিন্তু এই বাংলাদেশ নামক যে রাষ্ট্র, সেই রাষ্ট্রের ঘোষণা দেওয়া হয়। সেদিন থেকেই মূলত 26শে মার্চ অর্থাৎ সেদিন থেকেই যে দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধ, সেই যুদ্ধ সংগঠিত হয়। অবশেষে 16 ডিসেম্বর গিয়ে সেটি যে বিজয়ের দিন হিসেবে উদযাপিত হয় বা বিজয় দিন হিসেবে ঘোষণা হয়। অর্থাৎ এই 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধ কিন্তু কোনোভাবেই সাধারণ ছিল না, যেখানে 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনের যে ইজ্জত বিনিময়ে এই স্বাধীনতা নিশ্চিত হয়েছে এবং তারপরেই কিন্তু এই বাংলাদেশ নামক রাষ্ট্র আমরা পেয়েছি। এবং আজকে সেই দিনটিকে স্মরণ করেই এখানে সাভার স্মৃতিসৌধে সকালেই প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতি এখানে শ্রদ্ধা জানিয়েছেন এবং তারপরই কিন্তু সাধারণ যারা রয়েছেন, সাধারণ মানুষ, তাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এবং একই সাথে যদি আমরা জানিয়ে রাখি, এখানে একে একে বিভিন্ন রাজনৈতিক দল এখানে উপস্থিত হয়েছেন। বিশেষ করে বিএনপি অঙ্গ সংগঠনের যে সকল নেতাকর্মীরা আছেন তারা এখানে উপস্থিত হয়েছেন এবং একে একে শ্রদ্ধা জানাচ্ছেন এবং বিভিন্ন সাংস্কৃতিক সামাজিক সংগঠনের যারা আছেন তারাও কিন্তু এখানে শ্রদ্ধা জানাতে এসেছেন একে একে। এবং আমরা কিছুক্ষণ আগেও দেখেছি মূলত যেহেতু রাজনৈতিক দল হিসেবে এখন সবচেয়ে বেশি যেখানে উপস্থিতি লক্ষ্য করা গেছে বিএনপি এবং অঙ্গ সংগঠনের, এবং একে একে এখানে বিশেষ করে সাভার থেকে শুরু করে ঢাকা জেলা বিএনপি এখানে শ্রদ্ধা জানিয়েছেন। যদিও কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে এখনো পর্যন্ত আমরা কাউকে দেখিনি, তবে কিছুক্ষণের মধ্যে এখানে কেন্দ্রীয় বিএনপির নেতাকর্মী যারা আছেন তারাও এখানে শ্রদ্ধা জানাতে আসবেন। তো সবকিছু মিলে এখন এখানে যে পরিস্থিতি সেটি যদি আমরা জানার চেষ্টা করি, একে একে মূলত রাজনৈতিক দলের নেতাকর্মী যারা আছে তারাই মূলত শ্রদ্ধা জানাচ্ছেন এবং সেই সাথে সাধারণ মানুষ যারা আছেন তারাও কিন্তু এখানে শ্রদ্ধা জানাতে আসছেন। তবে অন্যান্য বারের তুলনায় কিন্তু আমরা একটু সাধারণ মানুষের ভিড় খুব কমই লক্ষ্য করতে পারছি। এখন মূলত রাজনৈতিক দলের নেতাকর্মী যারা আছে তাদের ভিড়টাই সবচেয়ে বেশি এখানে লক্ষ্য করা যাচ্ছে এবং প্রত্যেকেরই একই মত, নতুন বাংলাদেশ বিনির্মাণ হয়েছে এবং নতুন বাংলাদেশ একটি গণতান্ত্রিক বৈষম্য
স্বাধীন বাংলাদেশ হবে সেই প্রত্যাশাই কিন্তু এখানে রয়েছে এবং সেই প্রত্যাশাই কিন্তু এগিয়ে যাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং সেক্ষেত্রে একে একে আমরা এই মুহূর্তে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এখানে উপস্থিত হয়েছেন। আমরা সরাসরি চলে যাব সেখানে এবং যে মহান স্বাধীনতার এই সংগ্রামী তার মতবাদ আমরা জানতে চাইব এবং সেক্ষেত্রে এখানে এই স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি বিএনপি সংগঠনের কিন্তু অবদান রয়েছে এবং সেই ক্ষেত্রে যদি বিএনপির অবদানের কথাই যদি বলা যায়, বিএনপির যে প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান কিন্তু স্বাধীনতার প্রথম ঘোষণা দিয়েছিলেন। সেখান থেকেই মূলত স্বাধীনতার যে মহান এবং তখন কিন্তু যে একে একে জিয়াউর রহমানের পরেই কিন্তু এখানে যে অন্যান্য কেন্দ্রগুলো রয়েছে সেখানেও এই স্বাধীনতা সংগ্রামের উত্তাপটা কিন্তু ছড়ায়। তো সেই থেকে আজকের এই স্বাধীনতা স্বাধীন বাংলা ৫৫ বছর আমরা এখানে দেখছি বিএনপি যে কেন্দ্রীয় নেতার যারা রয়েছেন মির্জা শুরু করে রুহুল কবির রিজভী এখানে উপস্থিত হয়েছেন এবং সেই সাথে কিন্তু এখানে শ্রদ্ধা জানাতে আসছেন একে একে এখনো অন্যান্য রাজনৈতিক দলের তারা শ্রদ্ধা জানাতে এসছেন। তো সবকিছু মিলিয়ে একে একে কিন্তু যে শ্রদ্ধার যে তো আমরা যদি একটু জানি এখানে আগে প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতি যখন উপস্থিত হয়েছেন তারা কিন্তু আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তাদের যে সে অবদান কিন্তু সে অবদান নিশাদ, আপনাকে ধন্যবাদ। আপনি থাকুন, পরবর্তীতে আমরা আপনার কাছে আবার আসবো। দর্শক, মহান স্বাধীনতা দিবসকে ঘিরে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে আছেন আমাদের সহকর্মী শাহাদাত নিশাদ। মহান স্বাধীনতা দিবসে বাংলার বীরদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে আসছেন সব শ্রেণী পেশার মানুষ। জানবো সাভার ও ময়মনসিংহের মানুষের স্বাধীনতা দিবস উদযাপন নিয়ে সহকর্মী দেওয়ান ইমন ও ইলিয়াস আহমেদের কাছ থেকে। প্রথমে আমরা চলে যাচ্ছি সাভারে। ইমন, মানুষের মাঝে কেমন উচ্ছ্বাস উদ্দীপনা আপনি দেখছেন? ভিড় কেমন দেখছেন আপনি? জেসিকা, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি সাভারের জাতীয় স্মৃতিসৌধের সামনে এবং আজ মহান স্বাধীনতা দিবস। এই দিবসটি উপলক্ষে কিন্তু প্রথম প্রহরেই কিন্তু এই সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি এবং এরপরে কিন্তু শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধান উপদেষ্টা। এবং এই ভিভিআইপিদের শ্রদ্ধা নিবেদনের পর কিন্তু জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে পুরো স্মৃতিসৌধ প্রাঙ্গণ। এরপরে কিন্তু একে একে কিন্তু নানা শ্রেণী পেশার মানুষ এখানে কিন্তু শ্রদ্ধা নিবেদনের জন্য আসছেন। এর মধ্যে রয়েছে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, নানা সামাজিক সাংস্কৃতিক এবং নানা রাজনৈতিক ব্যানারেও কিন্তু নেতাকর্মীরা এখানে আসছেন শ্রদ্ধা নিবেদনের জন্য। এবং সেই চিত্রটি কিন্তু এখন দেখতে পাচ্ছেন যে পুরো স্মৃতিসৌধ এলাকা কিন্তু লাখো মানুষে কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে। এবং এই যে লাখ মানুষ এখানে যে শ্রদ্ধা নিবেদনের জন্য এসেছেন, জাতির সূর্য সন্তানদের প্রতি যে শ্রদ্ধা নিবেদনের জন্য এসেছেন এবং এটি যেন কোনোভাবে যেন বিঘ্নিত না হয়, কোনো বিশৃঙ্খলা না হয় সেটি নিশ্চিতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছেন। আমরা কিন্তু সেই চিত্রটি আপনাদেরকে দেখাচ্ছি এবং শ্রদ্ধা নিবেদন শেষে কিন্তু অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ কিন্তু দেখছি যে আবার তারা শ্রদ্ধা নিবেদন শেষ করে ফিরছেন, অনেকে আবার শ্রদ্ধা নিবেদনের জন্য এসেছেন। এবং এখানে যারা ইতিমধ্যে শ্রদ্ধা নিবেদন করেছেন তারা যেটি বলছেন যে নতুন করে যে বাংলাদেশ আমরা পেয়েছি 24-এর এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই বাংলাদেশ হবে সাম্য এবং সাম্যের, এই বাংলাদেশ হবে বৈষম্যহীন, সেই প্রত্যাশা কিন্তু তারা করছেন। এবং সকলে দেখছেন যে স্বতঃস্ফূর্তভাবে কিন্তু জাতির সূর্য সন্তানদের কিন্তু তারা শ্রদ্ধা নিবেদন করছেন। এবং এই শ্রদ্ধা নিবেদনে এসে সকলের যে প্রত্যাশা যে নতুন বাংলাদেশে যেন আর কোনো ধরনের সংঘাত আর কোনো ধরনের বৈষম্য যেন না থাকে, সেই প্রত্যয় কিন্তু সকলে এখানে ব্যক্ত করছেন। তো এই ছিল এখানকার পরিস্থিতি। এ বিষয়ে আমরা আরো খবর জানতে চলে যাব ময়মনসিংহের
সেখানে রয়েছেন সহকর্মী ইলিয়াস। জানাবেন সেখানকার স্বাধীনতা দিবসের কি প্রস্তুতি রয়েছে? যথাযোগ্য মর্যাদায় বিভাগীয় শহর ময়মনসিংহে মহান স্বাধীনতা দিবস পালিত হচ্ছে। অর্থাৎ দিবসটি উপলক্ষে আমরা লক্ষ্য করেছি যে আজকে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে 31 বার তুপোদনের মাধ্যমে এই দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়। অর্থাৎ বিভাগীয় কমিশনার মুক্তার আহমেদ প্রথমে জাতীয় স্মৃতিসৌধে কিন্তু পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর রেঞ্জ ডিআইজি এবং সিটি কর্পোরেশনের প্রশাসক, জেলা প্রশাসন সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু তারা পুষ্পস্তবক অর্পণ করেন। তারপর পরে আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সাংস্কৃতিক দলের নেতৃবৃন্দরা কিন্তু তারা পুষ্পস্তবক অর্পণ করছেন। অর্থাৎ এই দিবসটিকে ঘিরে একেবারেই ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু এই দিবসটির যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু এখনো পর্যন্ত চলছে। অর্থাৎ শিক্ষক নেতারাও কিন্তু এখন এসেছেন, অর্থাৎ পুষ্পস্তবক অর্পণ করবেন তারা। আমরা একটু সংক্ষেপে জানতে চাই এই দিবসটিকে এবছর আপনারা কিভাবে উদযাপন করছেন? এই দিবসটি আমাদের জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিবস। আমরা আজকের এই দিনে সেই স্মৃতিসৌধে আমরা আসছি। স্বাধীনতা সংগ্রামে যারা আত্মাহুতি দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি এবং আমাদের নিজ নিজ প্রতিষ্ঠানে আমরা চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা, আলোচনা সভার মাধ্যমে আজকে এই দিনটি আমরা উদযাপন করবো ইনশাআল্লাহ। সেখানে ছাত্র শিক্ষক সকলের উপস্থিতি থাকবে, আমরা সেটা নিশ্চিত করেছি। এখন থেকে আমরা স্কুলে চলে যাব, সেখানে আমাদের সেই প্রোগ্রামগুলি সুনির্ধারিত প্রোগ্রাম, যেটা আমাদের মহসি থেকে এবং ডিসি স্যারের পক্ষ থেকে যেগুলি নির্ধারণ করা হয়েছে সেগুলি আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। তিনি বলছিলেন যে নানা আয়োজনের মধ্য দিয়ে কিন্তু দিবসটি তারা উদযাপন করছেন। এছাড়াও দিবসটি পুষ্পস্তবক অর্পণের পরপরই কিন্তু বিভাগীয় কমিশনার তিনি জানিয়েছেন যে 24-এর অনুপ্রেরণা নিয়ে কিন্তু এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং বিশ্বের অনন্য উচ্চতায় সেই বাংলাদেশকে নিয়ে যাওয়ার আহ্বানে কিন্তু তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান কিন্তু জানিয়েছেন। এছাড়াও আমরা লক্ষ্য করেছি যে দিবসটিকে ঘিরে কিন্তু সার্কিট হাউস মাঠে কুচকাওয়াজ, এছাড়াও বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা সহ কিন্তু নানা আয়োজনের মধ্য দিয়ে বিভাগীয় শহর ময়মনসিংহ সহ জেলার প্রত্যেকটি উপজেলায় এই দিবসটি পালিত হচ্ছে। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস নিয়ে সর্বশেষ তথ্য। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি ইমন আপনাকেও। দর্শক, মহান স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। 25 মার্চ কাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানি হানাদার বাহিনী যতগুলো হত্যাযজ্ঞ চালিয়েছে তাদের মধ্যে সবচেয়ে বর্বর ছিল জগন্নাথ হলের গণহত্যা। তাই প্রতি বছর দিনটিকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। মঙ্গলবার রাতে গণহত্যার শিকার মানুষের স্মরণে গণসমাধিস্থলে ছুটে আসেন শহীদ পরিবারের সদস্য ও সাধারণ শিক্ষার্থীরা। মোমবাতি প্রজ্বলন এবং পুষ্পস্তবক অর্পণে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন শহীদদের। 25 মার্চ কাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে ঠিক কতজন শহীদ হয়েছেন তা এখনও অজানা। তবে 66 জনের নাম হলের গণকবরের নাম ফলকে স্থান পেয়েছে। ওখান থেকে বাসা এখানে ছিল আমাদের হলের ভিতরে, হলের থেকে নিয়ে গেছে রাত্রে। বাবা দাদাকে নিয়ে গেছে, আবার ওর ভাইও ছিল, ভাইকে নিয়ে গেছে। আমাদের সম্মানিত শিক্ষক এবং ছাত্রছাত্রীরা এসে মোমবাতি প্রজ্বলন করে তাদের স্মৃতি রক্ষার জন্য তারা এখানে এসেছেন এবং তাদেরকে স্মৃতির মাধ্যমে বা স্মরণ করার মাধ্যমে তাদেরকে মনে করার চেষ্টা করেছেন। এ বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চীন সফরে যাবার একদিন আগে মঙ্গলবার সন্ধ্যায় দেশবাসীর উদ্দেশ্যে ভাষণে তিনি বলেন, সংস্কারের পক্ষে মত দিয়েছে প্রতিটি রাজনৈতিক দল। দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে চীন, আরব আমিরাত, নেপাল, ভুটান সহ বিভিন্ন দেশ শিল্পাঞ্চল গড়া সহ দ্রুততম সময়ে নতুন নতুন বিনিয়োগ আসার আশ্বাসও দেন তিনি। ভাষণে আগামী জুনের মধ্যে মূল্যস্ফীতি 8% মধ্যে নামিয়ে আনার প্রকাশ করেন তিনি। এর নিয়ে আরো জানাচ্ছেন জানাতুল মোহনা। আজ 25শে মার্চ মানব সভ্যতার ইতিহাসে কলঙ্কিত এক হত্যাযজ্ঞের দিন।
মহান স্বাধীনতা দিবস ও ঈদ উল ফিতর উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি দেশের ভঙ্গুর অর্থনীতির গতি বাড়িয়ে তোলায় প্রবাসীদের প্রশংসা করার পাশাপাশি অর্থ পাচারকারীদের দ্রুত আইনের আওতায় আনতে আন্তর্জাতিক তৎপরতা জোরদার করার কথা জানান। দেশের ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিতে স্বস্তি এনে দিয়েছে আমাদের প্রবাসী ভাই বোনেরা। ফেব্রুয়ারি মাসে রেমিটেন্স প্রবাহ রেকর্ড গড়েছে, প্রায় 25% বৃদ্ধি পেয়ে $2.5 বিলিয়ন পৌঁছেছে। ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি 9.32% নেমে এসছে, যা 22 মাসের মধ্যে সর্বনিম্ন। এই অর্থ পাচারকারীদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে ইতিমধ্যে আন্তর্জাতিক তৎপরতা জোরদার করা হয়েছে। দ্রুত সময়ে বিদেশি বিনিয়োগ আনার আশ্বাস দেন প্রধান উপদেষ্টা। জানান, চীন, আরব আমিরাত, নেপাল, ভুটান সহ বিভিন্ন দেশ বাংলাদেশের শিল্পাঞ্চল গড়তে আগ্রহ জানিয়েছে। ইতিমধ্যে কয়েক বিলিয়ন ডলারের প্রস্তাবও পাওয়া গেছে। প্রিয় দেশবাসী, অন্তর্বর্তী সরকার পৃথিবীর বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় বিনিয়োগকারীদের সঙ্গে নিয়মিত বৈঠক করে যাচ্ছে। তারা বাংলাদেশের বর্তমান ব্যবস্থায় বিনিয়োগের বিষয়ে খুবই আগ্রহী। আশা করছি দ্রুততম সময়ে দেশের নতুন নতুন বিদেশি বিনিয়োগ আপনারা দেখতে পাবেন। মধ্যে ডিপি ওয়ার্ল্ড, সিঙ্গাপুর পিএসএ, এপি মোলার মার্কস কয়েক বিলিয়ন ডলারের বিনিয়োগের প্রস্তাব করেছে। সংযুক্ত আরব আমিরাতকে আমাদের দেশে শিল্প কারখানা গড়ে তোলার জন্য একটি শিল্পাঞ্চল করার প্রস্তাব দিয়েছে। তারা এই বিষয়ে আগ্রহ জানিয়েছে। গুজব ছড়িয়ে জুলাই অভ্যুত্থান ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে বলেও জানান তিনি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর থেকেই গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় গুজবের যেন এক মহোৎসব চলছে। দেশকে অস্থিতিশীল করার জন্য একের পর এক মিথ্যা তথ্য ছড়িয়ে দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। এক ছবির সঙ্গে অন্য ছবি জুড়ে দেওয়া হচ্ছে, ঘটনা একটা, ছবি আরেকটা। এরকম ফটোকার্ড বানিয়ে অন্য দেশের ঘটনাকে এ দেশের ঘটনা হিসেবে চালিয়ে দিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় করে ফেলছে। যতই নির্বাচন কাছে আসবে এর রূপ আরো ভয়ঙ্কর হতে থাকবে। কারা এর পেছনে আছে, কেন আছে, তা আপনাদের সবারই জানা আছে। এছাড়া চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, সংস্কারের পক্ষে মত দিচ্ছেন প্রতিটি রাজনৈতিক দল। এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। আমরা চাই আগামী নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। দেশের রাজনৈতিক দলগুলো খুবই ইতিবাচকভাবে সংস্কার কাজে সাড়া দিয়েছেন। তাদের মতামত তুলে ধরছেন। কোন রাজনৈতিক দল কোন কোন সংস্কার প্রস্তাবে একমত হয়েছেন, কোনটিতে দ্বিমত হয়েছেন, সেসব তারা জানাচ্ছেন। এটা আমাদের জাতির জন্য অত্যন্ত সুখকর বিষয় যে প্রতিটি রাজনৈতিক দল সংস্কারের পক্ষে মত দিচ্ছেন। এদিকে এবার হজ যাত্রা সহজ করতে বিশেষ অ্যাপ চালুর বিষয়টিও ভাষণে তুলে ধরেন প্রধান উপদেষ্টা। সবশেষে দেশবাসীর নির্বিঘ্নে ঈদ আনন্দ উদযাপনের প্রত্যাশা জানিয়ে শুভেচ্ছা জানান সরকার প্রধান। অবস্থান থেকে জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। ঈদে ঘরমুখ মানুষের যাত্রা নিয়ে জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, মহাসড়কে ব্যস্ততা কেমন দেখছেন আপনি? জেসিকা, আপনি জানেন যে গাজীপুর এবং মহাসড়কগুলোতে ঈদে ঘরমুখ মানুষের চাপ কিন্তু আমরা সকাল থেকে দেখেছি যে বাড়তে শুরু করেছে। আপনি জানেন যে সবগুলো সড়কেই কিন্তু এখন ঈদে ঘরমুখ মানুষের যে ব্যস্ততা, অর্থাৎ প্রতিটি কাউন্টারে দেখা যাচ্ছে যে লোকজন কিন্তু সেখানে নারীর টানে বাড়ি যাওয়ার জন্য কিন্তু তারা অধীর আগ্রহ প্রকাশ করছেন এবং তারা কিন্তু বউ বাচ্চা নিয়ে এবং ছেলে মেয়েদের নিয়ে কিন্তু প্রতিটি কাউন্টারে আমরা দেখতে পেয়েছি যে তারা অপেক্ষা করছেন এবং বাড়ি যাওয়ার জন্য। ঈদে ঘরমুখ মানুষের চাপ কিন্তু সড়ক এবং মহাসড়কগুলোতে বাড়তে শুরু করেছে। আপনি জানেন যে গাজীপুরের যে বিভিন্ন যে পয়েন্টগুলো রয়েছে সেই সমস্ত পয়েন্টে কিন্তু পুলিশের পক্ষ থেকে কিন্তু ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। সেই সাথে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বেশ কয়েকদিন ধরেই কিন্তু গাজীপুরের যে পুলিশ প্রশাসন রয়েছেন, অর্থাৎ পুলিশ কমিশনার সড়কের বিভিন্ন যেই জায়গাগুলোকে আপনার যানজটে নাকাল হবেন সেই সমস্ত জায়গাগুলো কিন্তু তারা চিহ্নিত করে উচ্ছেদ অভিযান করেছেন। এছাড়া কিন্তু আপনি জানেন যে গাজীপুরের সব জায়গায় আমরা দেখতে পেয়েছি যে সড়ক এখন পর্যন্ত কিন্তু স্বাভাবিক গতিতেই চলছে। এখন পর্যন্ত কোনো ধরনের যানজট বা কোনো কিছু হচ্ছে না। আপনারা জানেন যে বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত 7টি ফ্লাইওভার খুলে দেওয়ার ফলে কিন্তু আপনার উপরের অংশ কিন্তু আমরা দেখতে পেয়েছি যে কোনো স্বাভাবিক গতিতেই গাড়ি চলছে এবং দূরপাল্লার গাড়িও কিন্তু এখানে
চলতে শুরু করেছে সবভাবেই, কিন্তু এই নিচের অংশ যেটা রয়েছে সেখানে এখনো কিছু কাজ বিআরটি প্রকল্পের কাজ বাকি রয়েছে। তবে সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে পর্যাপ্ত পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু উপস্থিত রয়েছেন এবং তারা চাচ্ছেন যে এখান থেকে যাতে কোনো মানুষের ঈদে ঘরমুখ মানুষ যেন নাকাল না হতে হয় এবং দুর্ভোগে না পড়তে হন এবং স্বস্তিতে যাতে বাড়ি ফিরতে পারেন, এর জন্য কিন্তু পুলিশের পক্ষ থেকেও কয়েক স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। আপনি জানেন যে রেকারিং পদ্ধতি সহ ব্যাপক আইন শৃঙ্খলা বাহিনী আমরা সড়কে দেখতে পেয়েছি, যাতে কোথাও কোনো জটলা না হতে পারে, মানুষ যেন স্বস্তিতে স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরতে পারে, এরকমটাই কিন্তু আমরা দেখতে পেয়েছি। তো আমার পিছনে যে সড়কটি রয়েছে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক, এখানে কিন্তু আপনারা দেখছেন যে এই চিত্র কিন্তু সকাল থেকে আমরা দেখতে পেয়েছি। এখানে কিন্তু স্বাভাবিক গতিতেই যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো চলছে এবং ঘরমুখ মানুষের কিন্তু চাপ বাড়তে শুরু করেছে। আপনি জানেন যে আরো 2-1 দিন সময়ের মধ্যে সড়কে আরো বাড়তে পারে চাপ। তো সেই আলোকে কিন্তু পুলিশ প্রশাসন ব্যাপক প্রস্তুতি রেখেছেন এবং সব জায়গায় পুলিশের যে উপস্থিতি সেটি রেখেছেন এবং প্রত্যেকটি জায়গায় আমরা দেখতে পেয়েছি যে রেকারিং পদ্ধতি রেখেছে, অর্থাৎ গাড়ি বিকল হলেই কিন্তু সে জায়গা থেকে সরিয়ে নেবে। তো এই ছিল আমার কাছে গাজীপুর ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে সর্বশেষ। নজরুল, আপনাকে ধন্যবাদ। এই বিষয়ে আরো জানাতে চট্টগ্রামের রেলওয়ে স্টেশন থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী AKM নাজিম। নাজিম, ঘরমুখ মানুষের ভিড় আপনি কেমন দেখছেন? আর সড়ক মহাসড়কে তো গাড়ির চাপ এখন বাড়ছে, কি অবস্থা চট্টগ্রামের? যেমনটা বলছেন, যেহেতু আর কয়েকদিন পরে পবিত্র ঈদুল ফিতর এসে আসলে চট্টগ্রাম থেকে যারা দেশের বিভিন্ন জায়গায় যাদের ঘর বাড়ি তারা চট্টগ্রাম ছেড়ে চলে যাচ্ছেন। আমরা সকাল থেকে দেখেছি মূলত চট্টগ্রাম রেল স্টেশন এবং বিভিন্ন মাধ্যমে যেখানে যাত্রীরা তাদের গন্তব্য করে সেখানে কিন্তু ধীরে ধীরে চাপ বাড়ছে। বিশেষ করে আমরা সকালে যেখানে এসেছি চট্টগ্রাম রেল স্টেশনে, এখানে কিন্তু সকাল থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু যতগুলো ট্রেন রয়েছে দেশের বিভিন্ন জায়গায় ছেড়ে যায়, সেগুলো কিন্তু নির্দিষ্ট সময় 2-1 মিনিট পর পরে কিন্তু ছেড়ে যাচ্ছে। এখানে পাহাড়িকার, সুবর্ণ এক্সপ্রেস সহ অন্যান্য যেসব ট্রেন রয়েছে এগুলো কিন্তু এখান থেকে নির্দিষ্ট সময়ের 1-2 মিনিট পর বা নির্দিষ্ট সময়ের মধ্যেই ছেড়ে যাচ্ছে বলে আমরা এখানকার স্টেশন ম্যানেজার আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি আমরা যদি দেখি ট্রেনে কিন্তু খুবই চাপ বাড়ছে, কারণ যাত্রী সাধারণ যারা রয়েছেন তারা যদি মনে করছেন কিন্তু নিরাপদ ভ্রমণের জন্য কিন্তু ট্রেনের আলাদা একটি কদর রয়েছে, সেই জন্য কিন্তু দেশের বিভিন্ন জায়গায় গন্তব্যের জন্য বিশেষ করে ঢাকা থেকে অন্যান্য জায়গায় ঢাকা, দিনাজপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম এসব এলাকায় কিন্তু রেলের যাত্রীদের জন্য নিরাপদ ভ্রমণ মনে করে কিন্তু চট্টগ্রাম ছাড়ছেন। কারণ যেহেতু আর কয়েকদিন পরেই পবিত্র ঈদুল ফিতর, সেই জন্য স্বজনদের সঙ্গে বা তাদের নিজ যাপন করার জন্য কিন্তু সবাই নিজ নিজ গন্তব্য ছেড়ে যাচ্ছেন। এদিকে ট্রেনের বা যে নিরাপত্তা ব্যবস্থা সেটিও কিন্তু আলাদা করে নেওয়া হচ্ছে, কারণ রেলওয়ে পুলিশের পক্ষ থেকে শুরু হওয়া যারা রেলের নিরাপত্তা বাহিনী রয়েছে সেগুলোর পক্ষ থেকে আলাদা একটি ব্যবস্থা নেওয়া হচ্ছে। কারণ ঈদ যাত্রা নির্বিঘ্ন করার জন্য রেলওয়ে কর্তৃপক্ষ একটু আগে ট্রেন ছেড়ে গেছে, এখন ট্রেন ছেড়ে যাচ্ছে, যাত্রীদের চাপ সেটি কিন্তু ধীরে ধীরে বাড়ছে। আগামীকাল আরো 12 নাজিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঈদে ঘরমুখ মানুষের যাত্রা সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। সম্প্রতি লালমনিরহাটে বেড়েছে হত্যা, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন ও মাদক পাচারের প্রবণতা। চলতি মাসে 23 দিনেই জেলার 5 থানায় এসব অভিযোগে মামলা হয়েছে 167টি। এতে অভিভাবক ও সচেতন সমাজ উদ্বিগ্ন। চলমান পরিস্থিতি উত্তরণে বিচারিক ব্যবস্থার গতি বৃদ্ধি ও সামাজিক আন্দোলন গড়ে তোলার বিকল্প নেই বলে দাবি তাদের। আরো জানাচ্ছেন সহকর্মী জামাল বাদশা। চলতি মাসের 5 মার্চ লালমনিরহাট সদর থানার মগলহাট ইউনিয়নের একটি ভুট্টাক্ষেত থেকে উদ্ধার হয় মাতাবিহীন এক নারীর মরদেহ। 11 মার্চ একই থানার গোকুন্ডা ইউনিয়নে শাকিল নামে এক শিশুর মরদেহ সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হয়। টাকার জন্য অপহরণ ও হত্যা করা হয়েছিল শিশু শাকিলকে। শুধু মার্চ মাসের প্রথম 23 দিনেই জেলার 5 থানায় হত্যা, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন এবং মাদক পাচারের মোট 167টি মামলা দায়ের হয়। এসব ঘটনা সচেতন সমাজের মাঝে সৃষ্টি করেছে উদ্বেগ। এই অবস্থায় দ্রুত অভিযুক্ত আসামিদের আইনের আওতায় নিয়ে কঠোর শাস্তি নিশ্চিতের দাবি তাদের। সারা দেশে নারী এবং শিশু নির্যাতন খুবই উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে শিশু নির্যাতনের বিষয়টি, ধর্ষণের বিষয়টি একজন অভিভাবক নাগরিক হিসেবে আমাদেরকে ভীষণভাবে
তাড়িত করছে। এই ধর্ষণ মামলার বিচারে নতুন করে একটা শাস্তির বিধান করা হোক এবং কঠোর শাস্তির বিধান করে এই ধরনের দুর্ঘটনা থেকে সমাজকে যেন মুক্ত করে। উদ্বেগ প্রকাশ করছি, আতঙ্ক এখানেই যে অপরাধীরা এত দ্রুত কেন জামিন পাচ্ছে। ধীরগতির বিচারিক কার্যক্রমের কারণে অনেক ক্ষেত্রে সামাজিক ভোগান্তি তৈরি হয়। এতে ভুক্তভোগীরা সরে যায় মামলা থেকে। অভিযুক্তরা সহজে জামিন পাওয়ায় অপরাধ প্রবণতা বাড়ছে বলে মনে করছেন আইনজীবীরা। 2000 সালে নারী শিশু নির্যাতন দমন আইন তৈরি হয়েছে, আমাদের ট্রাইব্যুনাল আছে, আমাদের পিপি সাহেব আছে, পর্যাপ্ত পরিমাণ আমাদের রাষ্ট্রীয় জনবলও আছে। তো সেখান থেকে আমরা আসলে এই ডিলে বিচারটা থেকে বেরিয়ে আসতে পারতেছি না। আমাদের সবাইকে এই বিষয়ে এগিয়ে আসতে হবে। আমরা যদি জনগণ এগিয়ে না আসি তাহলে এটা কোনোদিনই বন্ধ করা যাবে না। যারা আসামি হয়েছে উপযুক্ত শাস্তি দিয়ে এবং অতি দ্রুত তাদের বিচারের আওতায় আনতে হবে। সম্প্রতি জেলার নারী শিশু হত্যা, ধর্ষণ ও ধর্ষণ চেষ্টা মামলায় অনেক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আর সমাজে অপরাধ কমাতে সামাজিক আন্দোলন ও সচেতনতা বাড়ানোর পরামর্শ এই পুলিশ কর্মকর্তার। সামাজিক সচেতনতা বাড়াতে হবে, আমাদের নারীর প্রতি মর্যাদা যে জায়গাটা সেখানে বৃদ্ধি করতে হবে। দোষীদের দ্রুত বিচার ও কঠোর শাস্তি নিশ্চিত করা গেলে এসব অপরাধ কমে আসবে, এমনটাই দাবি সকলের। জামাল বাদশা, দেশ টিভি, লালমনিরহাট। শরীয়তপুর শহরের প্রধান সড়কের জায়গা দখল করে গড়ে উঠেছে সরকারি বেসরকারি বিভিন্ন অবৈধ স্থাপনা। ফলে সড়কের জায়গা সংকুচিত হয়ে সৃষ্টি হচ্ছে যানজট, ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এতে ভোগান্তির শিকার স্থানীয় বাসিন্দা, পথচারী ও চালকরা। সাইফুল ইসলাম আকাশের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন সালমা জাহান। সড়ক ঘেঁষে তৈরি হয়েছে পাকা আধা পাকা সব স্থাপনা। সড়ক বিভাগের তথ্য মতে শরীয়তপুর জেলা সদরে এমন অবৈধ স্থাপনার সংখ্যা অন্তত 146টি, যা থেকে বাদ যায়নি ট্রাফিক পুলিশ বক্স, বিদ্যুৎ বিভাগ, পৌরসভা, আনসার জেলা কমান্ড্যান্ট সহ সরকারি প্রতিষ্ঠানগুলোর স্থাপনাও। শহরের ধানুকা হতে পালং উত্তর বাজার পর্যন্ত 1.5 কিলোমিটার সড়কটি 60 থেকে 70 ফুট প্রশস্ত। জমি অধিগ্রহণ করে প্রথমে 12 ফুট ও পরে 24 ফুট সড়ক নির্মাণ করা হয়। বর্তমানে অধিগ্রহণ করা বাকি জমির দখল হয়ে গেছে অন্তত 87%। চলাচলের জায়গা দখল হয় প্রতিনিয়ত ভোগান্তির শিকার পথচারীরা। আশ্চর্য হই যে শরীয়তপুরের মতো একটি শহরে এইটুকু জায়গা, তার মধ্যে আবার দুই পাশে অবৈধভাবে এই রাস্তার জায়গাগুলো দখল করে রাখা হয়েছে। মনোহর থেকে রাজগঞ্জ পর্যন্ত যে রাস্তাটা, এই রাস্তাটা নিয়ে আমরা অনেক ভুগতেছি। প্রতিদিন একটা না একটা অ্যাক্সিডেন্ট লাগিয়ে আছে এখানে। তো আমরা দ্রুত চাই এই রাস্তাটা প্রশস্ত হোক। সাধারণ জনগণ আমাদের চলাফেরা করতে খুবই কষ্ট হয়। আমরা এগুলি অপসারণ চাচ্ছি এবং সুন্দর একটা নিরাপদ সড়ক চাচ্ছি। সড়কের জায়গা দখল করে স্থাপনা গড়ে ওঠায় শহরে বেড়েছে যানজট, ঘটছে ছোট বড় দুর্ঘটনা। দোকানপাট অস্থায়ী রোডের কিনারে রাখার পরে রাস্তা রোডে গাড়ে জামজাক্কার লেগে গাড়িগুড়ি চালাতে পারতেছি না আমরা। অবৈধ স্থাপনার তালিকা তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন জেলার সড়ক ও জনপথ বিভাগ। সহায়তা কামনা করি এবং সেজন্য আমরা তাদেরকে একটা লিস্ট দিয়েছি। এদিকে সড়ক বিভাগের আবেদনের ভিত্তিতে সকল অবৈধ স্থাপনার উচ্ছেদের বিষয়ে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস জেলা প্রশাসনের। সুস্পষ্টভাবে কী ধরনের সহযোগিতা ওনার প্রয়োজন সেটা আমাদেরকে জানাবেন এবং তার প্রেক্ষিতে আমরা আইনানুগ সর্বোচ্চ সহযোগিতা আমরা প্রদান করব যত সমস্ত অবৈধ স্থাপনা রয়েছে সব উচ্ছেদের বিষয়ে। সড়ক দখলমুক্ত করার ব্যাপারে বিশেষ দৃষ্টি দিবে কর্তৃপক্ষ, এমন আশা শরীয়তপুরবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। প্রায় 200 বছর আগে হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী ঢাকাই মাসলিন এখন তৈরি হচ্ছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে। 12 হাত লম্বা আর কার্পাসের সুতোয় এ মাসলিন তৈরি করছে স্থানীয় এক উদ্যোক্তা। ঈদ ঘিরে নানা ডিজাইনে হাতে তৈরি এ মাসলিন দেশের গণ্ডি পেরিয়ে যাচ্ছে বিদেশেও। তাঁতিদের প্রত্যাশা, সরকারি সহযোগিতা পেলে সোনালী ঐতিহ্যের ঢাকাই মাসলিন আবারও বিশ্ব মাতাবে। বিল্লাল হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন টুম্পা আফরোজ। কার্পাসের মিহি সুতায় নানা ডিজাইনের ঢাকাই মসলিন শাড়ি তৈরি করছেন রূপগঞ্জ নোয়াপাড়া গ্রামের তাঁতি আলামিন। এ পর্যন্ত 300 থেকে 400 কাউন্টের সুতা দিয়ে 9টি মসলিন শাড়ি তৈরি হয়েছে তার তাঁতখানায়। প্রতিটি শাড়ির দৈর্ঘ্য 6 গজ এবং প্রস্থ 47 ইঞ্চি, ওজন প্রায় 250 গ্রাম।
আংটির ভেতর দিয়ে চলা ডিজাইন আর সুতার কাউন্টের উপর নির্ভর করে প্রত্যেকটি শাড়ি তৈরিতে 3 থেকে 4 লাখ টাকা খরচ হয়। দেশের ঐতিহ্য কিভাবে ফিরে আনা যায়, মসলিন হলো সর্বনিম্ন 4 লক্ষ টাকা, এতে আপনার 8 লক্ষ 9 লক্ষ। যদি সরকারি কোনো সহযোগিতা ভাবে আমি পাই তাহলে হয়তো আমার আশা আছে আরো বড় সরে শিখানো। 2013 সালে নোয়াপাড়ায় বিসিক জামদানি পল্লীর তাঁতি আলামিনের মাধ্যমে ঐতিহ্যবাহী এ মসলিন শাড়ি তৈরির উদ্যোগ নেয় দৃক গ্যালারি। দেশের গণ্ডি পেরিয়ে এখন এই মসলিন বিক্রি হচ্ছে যুক্তরাজ্য, ফ্রান্স, ভারত, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে। বেঙ্গল মসলিন কেন্দ্র নামে ছোট্ট একটি কক্ষে আলামিন এবং আরো বেশ কয়েকজন পারদর্শী মসলিন তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। ঈদ ঘিরে 25 লাখ টাকা মসলিন বিক্রির প্রত্যাশা তাঁতিদের। এটা যেরকম 300 কাউন্টের সুতা, এটার উপর আছে 500 কাউন্টের সুতা মসলিন। এই শাড়িটা বুনতে অনেক খুব কষ্ট হয়, সবাই এই মুসলিম শাড়িটা তৈরি করতে পারে না। তুলা থেকে তৈরি সূক্ষ্ম সুতায় বানানো এই মসলিন বাণিজ্যিকভাবে এখনো বিক্রি শুরু না হলেও আসছে প্রাতিষ্ঠানিক অর্ডার। পাশাপাশি তাঁত বোর্ডের সহায়তায় ঢাকায় মসলিন তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। বড় ধরনের কোনো প্রতিষ্ঠান যদি অর্ডার দিয়ে থাকে তাদেরকে, তাহলে তারা সাধারণত সেভাবে করে থাকে। বাণিজ্যিকভাবে মসলিনের প্রচলনটা এখনো আমাদের জামদানি শিল্প নগরীতে ওরকম না। আর মসলিনের সোনালী ঐতিহ্য ফিরিয়ে আনতে তাঁতি ও উদ্যোক্তাদের সরকারি সহায়তার পাশাপাশি প্রশিক্ষণের ব্যবস্থা করার কথাও জানান জেলা প্রশাসক। আমরা আরো বেশি ট্রেনিং দিয়ে এবং এই শিল্পকে আবার কিভাবে আমরা আন্তর্জাতিক অঙ্গনে নিয়ে যেতে পারি, আমরা সেই চেষ্টা করব। প্রায় 200 বছর আগে ঢাকার মেঘনা ও শীতলক্ষ্যা নদীর তীরে কার্পাসের সুতা থেকে তৈরি করা হতো এই মসলিন। তবে ব্রিটিশ শাসনামলে কারখানায় বানানো কাপড় ছড়িয়ে পড়লে হারিয়ে যায় মসলিন। নিউজ ডেস্ক, দেশ টিভি।